আজ পাহাড়িয়া মেঘালয় ভ্রমণের শেষ পর্ব। এই পর্বে তোমাদের নিয়ে যাব কয়েকটা অসাধারণ রুদ্ধশ্বাস সফরে। আর শেষে থাকবে আমার পছন্দের তালিকায় সদ্য জায়গা করে নেওয়া শৈল শহর শিলং। এখানে মেঘবালিকারা সত্যি খেলে বেড়ায় আপন মনে। তাহলে চলো আজ শুরু করি আমাদের মেঘালয় ভ্রমণের তৃতীয় দিনের যাত্রা। প্রথমেই বলি, আমি তোমাদের হোস্ট পল্লবী, আর তোমরা দেখছো হামসফর টেলস। চেরাপুঞ্জি, যে নামটা শুনলেই মাথায় প্রথমেই চলে আসে একটা শব্দবন্ধ, দ্য ওয়েটেস্ট প্লেস অন আর্থ। সেই কোন ছোটবেলায় ভূগোল বইতে পড়েছিলাম এখানে নাকি সারাক্ষণ সব সময় বৃষ্টি পড়ে। তখন মনে হয়েছিল দূর, নিশ্চয় বানিয়ে বলছে। কিন্তু বিশ্বাস করো, সেদিন যখন শিলং ছাড়িয়ে আমরা চেরাপুঞ্জির পথ ধরলাম তখন বুঝলাম বইতে একটুও বানিয়ে লেখেনি। এখানে সত্যি বৃষ্টি পড়ে 12 মাস। এখানে সোনায় মোড়া মেঘ হরিণীরা ছুটে বেড়ায় তেপান্তরের মাঠ পেরিয়ে। আচ্ছা, তোমাদেরকে যদি প্রশ্ন করি একটা জার্নির কোন পার্টটা তোমরা সব থেকে বেশি এনজয় করো, উত্তরটা আমাকে অবশ্যই জানিও কমেন্টে। আমি কিন্তু গোটা জার্নিটাই ভীষণ এনজয় করি, আর সব থেকে এনজয় করি এই যাত্রাপথগুলো। দেখো কতটা সুন্দর, কতটা সিনেম্যাটিক এটা। তোমাদের যাদের এখানে ভিডিওটা একটু লেন্থি লাগছে তারা প্লিজ একটু স্কিপ করে যেও, বাট আই রিয়েলি ইনসিস্ট পুরো জার্নিটাই তোমরা এনজয় করো। এত সুন্দর যাত্রাপথ আমরা কটা দেখতে পাই বলো? একটা মন কেড়ে নেওয়া রোড জার্নির শেষে আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের প্রথম গন্তব্যে, আরোয়া কেভে। আরোয়া কেভ শিলং থেকে মোটামুটি 58 কিলোমিটার দূরে অবস্থিত, আর আসতে আমাদের সময় লাগলো ওই ঘন্টা দেড়েক মতো। আরোয়া কেভের এন্ট্রি গেটের বেশ কিছুটা আগেই তোমাদেরকে গাড়ি থেকে নেমে পড়তে হবে। বাকি রাস্তাটা এভাবেই পায়ে চলা পথে তোমাদের পৌঁছতে হবে। মোটামুটি মিনিট 10 সময় লাগবে আরোয়া কেভের টিকিট কাউন্টার অবধি পৌঁছাতে। যদি অ্যাডাল্ট হও তাহলে তোমাদের টিকিট পড়বে 50 টাকা, আর বাচ্চাদের জন্য লাগবে 10 টাকা করে। বাকি পথটা এরকমই পাহাড়ের পাকদণ্ডি বেয়ে গুহামুখ পর্যন্ত আমরা পৌঁছাবো। আর আমাদের এই পুরো পথের সঙ্গী হলো এইসব কুয়াশা মাখা গাছেরা। আমরা এখন এসে পৌঁছালাম আরোয়া কেভের গুহামুখের একদম সামনেটাতে। আমরা এখন দাঁড়িয়ে আছি আরোয়া কেভের ভিতরে। ভিতরটা জাস্ট ফাটাফাটি লাগছে আমার। চলো পুরো গুহাটাই তোমাদেরকে আস্তে আস্তে ঘুরে দেখাই, দেখা যাক তোমাদের কেমন লাগে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এখানে সময় যেন থমকে গেছে হাজার হাজার বছর আগে। এখানে দাঁড়িয়ে মাত্র কয়েক ঘন্টা আগে ফেলে আসা শহুরে শিলংকে মনে করা যেন প্রায় অসম্ভব একটা ব্যাপার। রুক্ষ পাথুরে গুহার দেওয়ালে হাওয়া তার পথ কুড়ে কুড়ে বানিয়ে নিয়েছে। হাওয়ার গতিপথের অভিমুখেই ভাঁজ হতে হয়েছে পাথুরে প্রাচীরকেও। পাথুরে রাস্তা কোথাও কোথাও এত সরু একের বেশি একসাথে হাঁটা যায় না। পথ কোথাও বেশ চড়াই, কোথাও বা বেশ উতরাই। পূর্ব খাসি পাহাড়ের অন্তর্গত হলো এই আরোয়া কেভ। তবে অদ্ভুত বিষয় হলো আরোয়া শব্দটি খুব সম্ভবত এসছে আরবি বা মালয় ভাষা থেকে, যার অর্থ হলো মন। সত্যিই যথার্থ নাম। প্রকৃতির পাথুরে মনও যে কি অসামান্য তা না দেখলে বোঝাই যায় না। এখানে গুহার ছাদ কোথাও কোথাও এত নিচু, আমার মতো বেটে লোকের ওইখানে মাঝে মাঝে মাথা ঠুকে যাচ্ছে। আচার্য জগদীশচন্দ্র বোস নদীকে একবার প্রশ্ন করেছিলেন, তুমি কোথা হইতে আসিতেছ? আমাদেরও এখানে দাঁড়িয়ে বারবার সেই প্রশ্নটাই যেন মাথায় আসছে। এই যে এত জলধারা রোজ বয়ে যাচ্ছে, তারা কোথায় যাচ্ছে বলো তো? কেউ ফিরে আসছে না তো। গুহার চুনা পাথরের দেওয়ালে ধাক্কা খেতে খেতে অলি গলি পেরিয়ে তারা বয়ে চলেছে আপন ছন্দে।
এই চুনাপাথরের বুকেই কোটি কোটি বছর আগে ফসিল হয়ে ঘুমিয়ে পড়েছিল অসংখ্য মস, ফার্ন, ছোট ছোট মাছ আর শামুকেরা। অবিশ্রান্ত জলরাশি পাথর ফুঁড়ে প্রকৃতি প্রেমীদের হাতে তুলে দিয়েছে সেই বিপুল সাম্রাজ্য। এখন বহু ফসিলই সংরক্ষিত আছে মিউজিয়ামে। তবে এখনও এই গুহার মধ্যে অনেক ফসিল আছে, কিন্তু আরোয়া কেভে যেহেতু কোনো গাইড নেই, তাই সেই সব ফসিল চাক্ষুষ করা আমাদের আর হলো না। তোমরা যদি এখানে এসে কোনো গাইড পাও অবশ্যই নিও। 300 মিটার লম্বা গুহা ঘুরে দেখতে আমাদের সময় লেগে গেল প্রায় পৌনে 1 ঘন্টারও বেশি। তাতে কিন্তু আমাদের কারোরই কোনো উৎসাহে ভাটা পড়েনি। আমরা এখন এগিয়ে চলেছি আমাদের মেঘালয় ভ্রমণের শেষ দিনের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। মেঘালয়ের সব গুহার মধ্যে সবথেকে বেশি বিখ্যাত হলো এই মসমাই কেভ। এখানেও গাড়ি তোমাদেরকে নামিয়ে দেবে বেশ কিছুটা দূরে। গুহার মুখ অবধি পৌঁছানোর জন্য তোমাদের বেশ কয়েক ধাপ পাথরের সিঁড়ির চড়াই বেয়ে উপরে উঠে আসতে হবে। তাই জল টল খেয়ে পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য নিজেকে একদম প্রস্তুত করে নাও। অসাধারণ, অবিস্মরণীয়, অসামান্য, অভূতপূর্ব আর যা যা সুপারলেটিভ ডিগ্রি তোমরা জানো বা মনে করতে পারছো, এই বেলা সেগুলোকে কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। কারণ মসমাই কেভ তোমাদেরকে এমনভাবে বিস্মিত করবে যে সব বিশেষণই এখানে এসে কম পড়ে যাবে। কোটি কোটি বছর ধরে বয়ে চলা জলরাশির আঘাতে পাথরও যেন এখানে কাঁচের মতোই মসৃণ হয়ে গেছে। গুহার ভিতরে যেখানেই চোখ পড়ছে দেখছি জমে রয়েছে জল। পা দিতেই শিরশিরিয়ে উঠল পুরো শরীর। অবিশ্বাস্য রকমের ঠান্ডা এই জল এখানে। আরোয়াতেও আমরা অনেক জলধারা দেখেছিলাম। মসমাই কেভে তারাই যেন প্রায় 100 গুণ ফুলে ফেপে উঠেছে। আর একটা মজার বিষয় জানো তো, অনেকে আরোয়া কেভকে ম্যানমেড গুহাও বলে। তবে এটা ভেবো না তাই বলে কোনো মানুষ ছেনি হাতুড়ি দিয়ে তৈরি করেছিল প্রকৃতির সেই অপার বিস্ময়কে। আসলে আরোয়া কেভে যেহেতু অনেক ফসিল খুঁজে পাওয়া গেছিল, সেই জন্য বারবার বহু মানুষ ওখানে গিয়েছিলেন খোঁড়াখুড়ি করার জন্যে। সেই থেকেই আরোয়া কেভের অমর নাম। মসমাই কেভের দেওয়ালে কোনো দিনও কিন্তু হাতুড়ির আঘাত পড়েনি। আর যখন এই গুহায় ঘুরতে আসবে, বন্ধুর হাত ধরতে কিন্তু ভুলো না। একে অপরের হাত ধরতে পারলে তবেই কিন্তু এই গুহার গলিঘুজির ভিতরে তোমরা পথ খুঁজে পাবে। উফ, কি যে দেখছি বলে তোমাদেরকে না বোঝাতে পারবো না। বিশ্বাস করো, ফোনের ক্যামেরায় এই সৌন্দর্যের 10% তোমাদের দেখাতে পারছি না। গুহার এই জায়গার ছাদের কাজটা শুধু লক্ষ্য করো, যেন পাথর নয়, পরতে পরতে কাপড় ভাঁজ হয়ে ঝুলে রয়েছে ঝালরের মতো। লক্ষ কোটি বছরের জলধারা চুনা পাথরকে যেন মোমের প্রলেপে মুড়ে রেখেছে এখানে। ছাদ থেকে ঝুলে রয়েছে অসংখ্য স্ট্যালেকটাইট। চুনা পাথর ক্ষয়ে যখন জলের ফোঁটারা ঝরে পড়ে, তারাই নিখুঁত শিল্পীর মতো তৈরি করেছিল এই স্ট্যালেকটাইটগুলোকে। মসমাই কেভ কিন্তু বিখ্যাতই তার এই স্ট্যালেকটাইট আর স্ট্যালেগমাইট ফর্মেশনের জন্যে। সেটা নিজের চোখে দেখে আমাদের ভীষণ ভালো লাগলো। স্ট্যালেকটাইট আর স্ট্যালেগমাইটগুলো দেখে এবার আমরা এগিয়ে যাচ্ছি গুহার শেষের দিকে। এখানে মাঝে মাঝে রাস্তাটা কিন্তু বেশ সরু, বিশেষ করে এই শেষ পথটুকু। অনেকটা পথ অন্ধকার গুহার মধ্যে দিয়ে পাড়ি দেওয়ার পর অবশেষে দেখা পেলাম দিনের আলোর। 150 মিটার লম্বা এই মসমাই গুহা পেরোতে আমাদের সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা। বেঁকে চূড়ে হামাগুড়ি দিয়ে লাফিয়ে বা কখনো উপায়ান্তর না পেয়ে স্রেফ বরফ ঠান্ডা জলে ছপছপ করতে করতে বীর দর্পে শেষ করলাম আমাদের এই অ্যাডভেঞ্চার। আমি আরোয়া কেভকে দিয়েছিলাম 100-100 আর মসমাই কেভকে দিলাম 100-1000। সত্যি বেস্ট এক্সপিরিয়েন্স। আমরা বেরিয়ে এলাম মসমাই কেভ থেকে। আর মসমাই কেভটা দারুণ লাগলো ঘুরে। একটু আগে গেছিলাম আরওয়া কেভে। আরওয়া কেভটা যেহেতু ম্যানমেড আর এটা যেহেতু একদম ন্যাচারাল, ফলে এটার এক্সপিরিয়েন্সটা অসাধারণ।
মসমাই কেভের কমপ্লেক্সের ভিতরে কিন্তু অনেক দোকান রয়েছে। তোমরা চাইলে টুকিটাকি কিছু খাওয়ার বা কেনাকাটাও এখানে করে নিতে পারো। তবে আমরা দেখলাম আকাশের মুখ কিন্তু ক্রমশ ভার হচ্ছে। আমাদের আবার সেভেন সিস্টার ওয়াটারফলস দেখতে যাওয়ার কথা এরপরে, তাই খুব বেশি দেরি না করে চটপট গাড়িতে উঠে পড়লাম। কিন্তু ভাগ্যদেবতা এইবারে আমাদের প্রতি সত্যিই একটু বিরূপ হলেন। শুধু আকাশ থেকে নেমে আসা মেঘের দলের লুটোপুটি খাওয়া দেখা ছাড়া আর কিচ্ছুটি দেখা গেল না। ড্রাইভার দাদারা প্রায় আধ ঘন্টা এখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলেন। আশা ছিল যে যদি আকাশ একটু পরিষ্কার হয়, সেভেন সিস্টার্স ওয়াটারফলের যদি এক কুচিও দেখতে পাওয়া যায়। কিন্তু সে আর এই যাত্রায় আমাদের দেখার সাধ্য নেই। যেখানে সারাক্ষণ বৃষ্টি পড়ে সেখানে প্রকৃতির মন মর্জিও বদলায় প্রতিক্ষণে। প্রকৃতির সেই খামখেয়ালি রূপ দেখেই এবারের মতো আমাদের সন্তুষ্ট থাকতে হলো। ফিরতি পথ ধরলাম। তবে ফেরার আগে একটু পেট পুজো করা দরকার। আর যেখানে প্রকৃতির কোলেই রয়েছে একটা এত সুন্দর রেস্টুরেন্ট, সেখানে অন্য কোথায় আর কেনই বা যাব। তাই তোমরাও যদি ফিরতি পথে এই রাস্তায় আসো, এই স্যাফায়ার রেস্টুরেন্টে তোমরা খেতে পারো। রেস্টুরেন্টটা দোতলা আর পুরোটাই এইরকম কাঁচে মোড়া। তাই তোমরা কিন্তু গা না ভিজিয়েও ভিতরে বসে বাইরের প্রকৃতির পুরো শোভাটা উপভোগ করতে পারবে। মেঘালয়ের অন্যান্য সব রেস্টুরেন্টের মতোই এই স্যাফায়ার রেস্টুরেন্টও কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সবাই নিয়ে নিয়েছিলাম একটা করে এগ থালি। দাম পড়েছিল 240 টাকা করে। দামটা একটু বেশি মনে হলেও খাওয়ারের স্বাদ আর মান দুটোই কিন্তু ভীষণ ভালো ছিল। শিলং ফেরার পথে হঠাৎই চোখে পড়ল রাস্তার ধারের এই দুরন্ত ঝর্ণাটা। বাইরে তখন ঝিরঝিরিয়ে বৃষ্টি নেমেছে। নসিথিয়াং ফলস অর্থাৎ সেভেন সিস্টার ওয়াটারফলস না দেখার দুঃখটা মেটাবো বলেই সবাই ঠিক করলাম এই আপাত অচেনা ঝর্ণাটাকেই একটু ঘুরে দেখব। ইলশেগুড়ি বৃষ্টি নেমেছে, ছাতা ছাড়া দাঁড়ানোর জো নেই। কিন্তু তাই বলে কি ঝর্ণার জলে পা ডোবাবো না? জল এখানে প্রায় কাঁচের মতোই স্বচ্ছ। নিচের লালচে হলুদ সবুজ পাথরগুলো চুনি পান্নার মতোই ঝলমল করছে এই মেঘলা দিনেও। এখানে তোমাদেরকে কয়েকটা দরকারি তথ্য বলে দিই। মসমাই কেভে আমাদের টিকিট লেগেছিল 30 টাকা। আর মেঘালয়ের যে কোনো কেভই, সেটা আরোয়া কেভ হোক বা মসমাই কেভ হোক, বর্ষার একটু শেষের দিকে বা বর্ষার শুরুর দিকে আসাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। একদম ভরা বর্ষায় এলে অনেক সময় গুহাগুলোর ভিতরে জলস্তর কিন্তু অনেকটা বেড়ে যায়। ফলে সেই সময় কিন্তু সরকার থেকে গুহাগুলো বন্ধও করে দিতে পারে। আর একটা দরকারি কথা তোমাদেরকে বলে দিই, যখন তোমরা এইসব গুহাগুলোয় ঘুরতে আসবে সেই দিন কিন্তু ভালো রকমের বর্ষার জুতো পরে এসো। কোনো পা ঢাকা স্পোর্টস শু পরে এলে কিন্তু জুতো হাতে নিয়ে গুহার পুরোটা তোমাদেরকে ঘুরতে হবে। আর জুতো ছাড়া খালি পায়ে ঘোরাটা কিন্তু বেশ কষ্টকর, কারণ কোথাও কোথাও কিন্তু পাথর খুব তীক্ষ্ণ। চলো এবার তোমাদেরকে নিয়ে যাই এর পাশেই থাকা সোহরা ইকো পার্কে। বাঁধের উপরে রয়েছে ছোট্ট একটা সাঁকো। পাথরের ছোট ছোট ধাপ পেয়ে আমরা চলে এলাম একদম উপরের ভিউ পয়েন্টে। শিলং চেরাপুঞ্জি হাইওয়ের একটা অসাধারণ হেয়ারপিন বেন্ড এখান থেকে তোমরা দেখতে পাবে। আর ওই দেখো দূরে রাস্তার বাঁকে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি দুটো। বিকেল গড়িয়ে দ্রুত সন্ধে নামছে, আর চেরাপুঞ্জির বৃষ্টিও দুরন্ত কিশোরীর মতোই ছুটে বেড়াচ্ছে এই পাহাড় থেকে ওই পাহাড়ের উঠোনে। মেঘের দলের দাপটে আমরা নসিথিয়াং আর ওয়াকাবা ফলসটা এবারে দেখতেই পেলাম না। কিন্তু এই দুয়ো রানীর মতো একলা দাঁড়িয়ে থাকা পাহাড় থেকেও যে অসাধারণ ভিউটা দেখলাম, তাই বা কম কি বলো? চেরাপুঞ্জিকে বিদায় জানাতে একটুও মন সায় দিচ্ছিল না। কিন্তু আমরা তো মানুষ, মেঘবালিকার মতো এত বাঁধনহীন তো নই আমরা। বিদায় চেরাপুঞ্জি, মুক্তির স্বাদ পেতেই মানুষ যেন বারবার ছুটে আসে তোমার কাছে। সারাদিন অনেক ঘোরাঘুরি দৌড়াদৌড়ির পরে অবশেষে আমরা এসে পৌঁছালাম শিলংয়ে। আর মেঘালয়ে আজকেই আমাদের শেষ রাত। কালকেই আবার রওনা দিতে হবে কলকাতার উদ্দেশ্যে।
তাই যেটুকু যা শপিং করার আজকে রাতেই কিন্তু করে ফেলতে হবে। তোমরাও যখন মেঘালয় আসবে হাতে অন্তত একটা বিকেল অবশ্যই রেখো কিছুটা শপিং করার জন্য। বাঙালিরা আসবে আর তারা শপিং না করে ফিরে যাবে, এটা একটা ইম্পসিবল চিন্তাভাবনা। তোমরা যারা সিমলা ম্যালে গেছো বা গ্যাংটকের এমজি মার্গে গেছো তারা কিন্তু এই জায়গাটার সাথে অনেক মিল খুঁজে পাবে। হেন কোনো দোকান নেই এখানে তোমরা পাবে না, সেটা জামা কাপড়, গ্যাজেট, খাওয়ার দাওয়ার যাই হোক না কেন। আর এখানে এলে অবশ্যই ঘুরে দেখো এইসব হাতের কাজের দোকানগুলো। মূলত বাঁশ, বেত আর কাঠের তৈরি হয় এইসব জিনিসগুলো। রান্নার জন্য ব্যবহৃত বিভিন্ন হাতাখুন্তি তো পাবেই, তাছাড়া প্রচুর ঝুড়ি, চুবড়ি, ব্যাগ আরও ফ্যান্সি নানান জিনিস এখানে তোমরা পেয়ে যাবে। মূলত বেতের তৈরি হয় এইসব জিনিসগুলো এখানে। অ্যাশট্রে, এই ধরনের শোপিস, এই ধরনের কাপ, কি তোমরা এখানে দেখতে পাবে না এলে বিশ্বাসই করতে পারবে না। এই ধরনের গন্ডারও কিন্তু এখানে বেশ পপুলার। অনেকগুলো এই ধরনের কাঠের ছোট ছোট মিনিয়েচার গন্ডার আমি এখানে দেখতে পেলাম। এছাড়াও জুটের তৈরি নানান ধরনের ব্যাগ, টুপি, মুখোশ, উইন্ড চাইমও তোমরা এখানে পেয়ে যাবে। দাম মোটামুটি 30 টাকা থেকে শুরু হয় এখানে। আর আমার তো সব থেকে পছন্দের হচ্ছে এই ফ্রিজ ম্যাগনেটগুলো। এখন তো যেখানেই বেড়াতে যাই সেখান থেকে যতগুলো পারি এই ধরনের ফ্রিজ ম্যাগনেট কিনে নিয়ে আসি। এক একটাকে দেখতে এক এক রকমের সুন্দর। কোনোটাতে লেখা রয়েছে শিলং, কোনোটাতে আবার রয়েছে এখানকারের বিখ্যাত রুট ব্রিজের ছবি। কোনটা ছেড়ে যে কোনটা কিনবো সত্যি দেখতে দেখতে মাথা খারাপ হওয়ার জোগাড়। এখানে এলে আমার কিন্তু মনে হয় জামা কাপড় কেনার থেকে এই ধরনের হাতের কাজের জিনিস কেনাই ভালো। তাহলে একে তো এখানকার স্থানীয় অধিবাসীরা যারা এগুলোকে বানান তাদেরও সুবিধা হয়, প্লাস এখানকার নিজস্ব কিছু জিনিসও তোমরা সুভেনির হিসেবে বাড়িতে নিয়ে যেতে পারো। তবে দরদাম করতে কিন্তু ভুলো না, বিশেষ করে ট্যুরিস্ট দেখলে ওনারা দাম খুব চড়িয়ে বলেন। মেঘালয়ের শেষ সকাল। হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়লাম গুয়াহাটির উদ্দেশ্যে। জানি না আবার কবে ফিরতে পারবো সুন্দরী মেঘালয়ের কাছে। বহু জিনিসই দেখার ভীষণ লোভ রয়ে গেল। এই পুরো ট্রিপটাই আমার কাছে ভীষণ স্পেশাল একটা ট্রিপ। এই প্রথমবার আমি বাবা মাকে ছেড়ে বেরিয়েছিলাম এত দূরের একটা সফরে। যে জার্নিটা শুরু হয়েছিল অনেকটা দুশ্চিন্তা আর মন কেমন নিয়ে, শেষ পর্যন্ত দেখলাম সেটা দারুণভাবে জমে গেল। তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর পুরো জার্নিটা তোমরা কেমন এনজয় করলে অবশ্যই জানিও কমেন্ট করে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।